ভাবা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস একসময় আওয়ামী লীগের রোশানলে ছিল, কিন্তু গত 18 মাস যখন তিনি সরকার চালানের কম বেশি তার যে নিজস্ব দল এনসিপি, মানে তিনি যেটা স্রষ্টা, বা আর অন্যান্য দলগুলো সবার সাথে একটা কনফ্লিক্টে চলে গেল। তো সর্বশেষ তার বিদায় বা নির্বাচন এ নিয়ে নানান প্রশ্ন আছে, কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনূসের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে একটা মামলার ঘোষণা সামনে এসেছে। নেতৃবৃন্দকে, শীর্ষ নেতৃবৃন্দকেও দেশে ফিরে আইনিভাবে তাদের বিরুদ্ধে মামলাগুলো মোকাবেলা করতে হবে, যাতে তাদের দেশে থাকার নেতা কর্মী সমর্থকেরা আস্থা পান যে তারা যে জুলুমের মধ্য দিয়ে গেছেন তাদের নেতারাও সেই জুলুমের মধ্য দিয়ে যেতে একরকমের প্রস্তুত। আমার যদি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা থাকতো, হ্যাঁ, ওনার নাম্বারটা কারো কাছে আছে কিনা আমাদের দিয়ে, আমি ওনার সাথে একটু আলাপ করতে চাই, একটা পরামর্শ দিতে চাই। আসলেই কি সমঝোতা হয়ে গেছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে? দেশের রাজনৈতিক দৃশ্যপটে এখন এই প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। আমরা যাতে বাঙালি, আমাদের একটা অভ্যেস আছে, সেই অভ্যেস হলো যেদিক দিয়ে বৃষ্টি আসবে আমরা সেদিকেই ছাতি ধরি। আমার যদি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা থাকতো, হ্যাঁ, ওনার নাম্বারটা কারো কাছে আছে কিনা আমাদের দিয়েন, আমি ওনার সাথে একটু আলাপ করতে চাই, একটা পরামর্শ দিতে চাই। কি পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করি, মানে ওনাকে আমি বলতে চাই যে আপনি খুব তাড়াতাড়ি আইসা স্যারেন্ডার করেন, আত্মসমর্পণ করেন আইনের কাছে। আগেই জানাই দেন যে আমি আসতেছি। এয়ারপোর্ট নামলো, আর্মি পুলিশ সবাই ঘেরাও করে আইনের হাতে তুলে দিল। তারপরে কি হবে? বিচার শুরু। ফাঁসি তো রায় হয়েই গেছে, তাই না? কিন্তু ওই বিচারটা তো আবার আপিল বিভাগে যাবে। ধরে নেন আপিল বিভাগও যদি বলে যে না, ফাঁসির রায় কার্যকর করতে হবে, বিচার ঠিক আছে, কিন্তু এখানে তো শেষ না। এরপর এটা চলে যাবে মহামান্য রাষ্ট্রপতির কাছে। বর্তমানে যে রাষ্ট্রপতি আছে, ওনার কিন্তু সেই ক্ষমতাটা আছে, ফাঁসির আসামিকে মুক্ত করে দেওয়ার ক্ষমতাটা কিন্তু ওনার আছে। কারণ গণভোট তো ওনারা মাইনা নেয় নাই, হ্যাঁ, ওই হ্যাঁ না ভোট তো মাইনা নেয় নাই, সংস্কার মাইনা নেয় নাই, সবকিছু তো সংবিধান অনুযায়ী আছে। আর এই সংবিধানে এই ক্ষমতাটা তো দেওয়া আছে আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে, এই ক্ষমতাটা দেওয়া আছে। ওনার ওই নামের পিছনে না ছুপ্পু, ওটা বাদ দেওয়া উচিত। শাহাবুদ্দিন শুনতে ভাল লাগে, ছুপ্পু ভাল লাগে না। মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, ওনার ওই ক্ষমতাটা আছে। যার জন্য আমি টেলিফোন নাম্বার খুঁজতেছি, যে বলতাম যে আপা খুব তাড়াতাড়ি চলে আসেন। বর্তমানে সংবিধান যেভাবে আইন লেখা আছে, বর্তমান সংবিধানে যা কিছু লেখা আছে এটা মাইনেই তো দেশ চলতেছে, তাই না? উনি আইসা আইনের কাছে সারেন্ডার করবে, আইন ওনাকে ফাঁসি দিবে, আর ছুপ্পু সাহেব, আবার ছুপ্পু বললাম, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব ওনাকে রিলিজ করে দিবে, বাস গেম ওভার। এটা হইতে পারে কিনা ভাই বলেন, আপনি বলেন। বর্তমান যা কিছু আমরা দেখতেছি, এতে আমি মনে করি আমার এই বুদ্ধিটা, আমার এই পরামর্শটা আপনারা কেউ ওনার কাছে পৌঁছায় দেন। হ্যাঁ ভাই, আইনের মাধ্যমে লিগে করে নেক না সবকিছু। আমি লিগ এত বড় একটা দল, এই দল কি ভাই এরকম এতিমের মতো থাকবে নাকি? তাই না? ওনাদের মা তো বাইচা আছে, বাবা নাই, মা আছে, সে মাকে ফিরে আনার একটা রাস্তা বলে দিলাম। আওয়ামী লীগের ভাই বোনরা যারা আপনারা আওয়ামী লীগ করেন, আমার এই পরামর্শটা নিয়েন। আমাদের সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতিকে এই মুহূর্তে কেউ সরাইতে পারতেছে না, যদি উনি নিজে থেকে না সরে। কিন্তু উনি তো বলছে যদি বিএনপি চায় আমি থাকবো, হ্যাঁ উনি বলছে, কিন্তু তবে উনি কিন্তু ভাগ্যবান, ওনার মতো ভাগ্যবান আমি দেখি নাই। আবার উনি খুব স্পষ্টবাদী, কিন্তু চিকনে যা সুন্দর বাঁশ দেয় না, আয় হায়। দেখেন অতীতের ওনার অনেকগুলা ভিডিও আছে, ওই ভিডিওর মধ্যে আমি আবার দেখলাম একটা জায়গায় উনি বলতেছে এরশাদের হাত ধরে শহীদ প্রেসিডেন্ট আসছিল, এবং শহীদ প্রেসিডেন্টের হাত ধরে উনার বেগম, এইভাবে বলতেছে বেগম খালেদা জিয়া আসছে, এবং এরা এসে ৭১-এর চেতনাকে তস নস কইরা দিছে। হ্যাঁ, আমার কাছে ভিডিওটা আছে, আমি দেখামু। এরশাদের হাত ধরে জিয়াউর রহমান, জিয়াউর রহমানের হাত ধরে তার বেগম, বেগম জিয়া, এদের সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে। নিশ্চয়ই আপনারাও দেখছেন। দেখেন উনি বলতেছে বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট ৭১-কে, মানে ৭১-এর চেতনাকে তছনছ কইরা দিছে, এটা বইলা কিন্তু উনি তখন হাততালি পাইছে। আবার দেখেন ৫ই আগস্টের পর উনি এমন কিছু কথা বলছে, সেখানেও কিন্তু মৃদু হাততালি পাইছে। কি বলছিল উনি? যে আওয়ামী লীগের দুঃশাসনের কারণে, আওয়ামী লীগের দুঃশাসনের কারণে ওনাদের পতন হয়েছে, মানে ৫ই আগস্টের পর এরকম একটা ইঙ্গিত কিন্তু উনি দিছে, আওয়ামী লীগের দুঃশাসনের কারণে ৫ই আগস্ট হয়েছে। আরো কি বলছিল? শেখ হাসিনা ওনার কদম বুচি নিত না, ওনার সালাম নিত না, ওনাকে অবহেলা করতো, ওনার সাথে যোগাযোগ রাখতো না, এরকম কথা উনি বলছে। দেখেন আবার পট পরিবর্তনের পর, আবার দেখেন পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বলতেছে আমাকে ঘরে আটকায় রাখছিল 18 মাস। কাকে বলতেছে? ডক্টর ইউনূস স্যারের দিকে আঙ্গুল তুইলা। এই দেখেন প্রথম শুরু করলাম কি দিয়া, বিএনপিকে একটা চিকনে মাইরা দিল, বুঝছেন, যে তারা ৭১-এর চেতনাকে তছনছ করছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর বলতেছে যে তাদের দুঃশাসন ছিল, আমার সাথে যোগাযোগ করে নাই, তার মানে আমি তার লোক ছিলাম না, মানে শেখ হাসিনার লোক ছিলাম না, এটা বুঝাই দিছে। এখন এসে কি বুঝাইলো? এই যে ইনি আমাকে ঘরে আটকায় রাখছে ডক্টর ইউনূস স্যার, আর আমাকে বাঁচাইছে কে? বিএনপি। বিএনপি পুরোপুরি সমর্থন দিছে, এবং ৩ বাহিনী আমাকে সমর্থন দিয়ে টিকায় রাখছে। দেখছেন কিভাবে চেঞ্জ হইতেছে কথাবার্তাগুলা? এই জন্যই বললাম উনি সবচেয়ে বড় ভাগ্যবান। বিভিন্ন রকম কথা বইলা দেখেন ঠিকই উনার আসনটা উনি ধরে রাখছে, এই জন্যই বলছি উনি ভাগ্যবান। ভাগ্যবান ছাড়া ভাই এরকম সুযোগ কেউ পায়? চিন্তা করছেন
উনি তিনটা প্রধানমন্ত্রীকে শপথ পড়াইছে। আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতি গেছেন কোথায়? বিডিআর এর শহীদদের কাছে, শহীদদের কবর জিয়ারত করতে গেছে। চিন্তা করেন, এই দৃশ্যটা কি আমরা নির্বাচনের আগে ভাবি নাই? আমরা কি মনে করছি নতুন সরকার আসবে, সব জায়গায় পরিবর্তন করবে, অলরেডি করতেছে, সব জায়গায় চেঞ্জ করতেছে, কিন্তু এই জায়গাটায় হাত দিচ্ছে না। কারণ ওই যে সংবিধান। আচ্ছা, উনি তো একটা দুঃখ করে কথা বলছিল, মানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি, যে ওনার ছবিগুলো সব নামায় ফেলা হয়েছিল একটা টাইমে, মানে ডক্টর ইউনূস স্যার নামায় দিছিল। এখন তো ওই ছবিগুলো লাগানো উচিত, তাই না? আমার মনে হয় খুব তাড়াতাড়ি ওনার ছবিগুলো যেখান থেকে নামানো হয়েছে আবার লাগানো উচিত। সম্মানীয় মানুষকে সম্মান দেওয়া উচিত, আর ওনারই থাকা উচিত। হ্যাঁ, ওনারই থাকা উচিত। উনি থাকলে ওই যে প্রথমে আমি যে বুদ্ধিটা দিছি, ওই বুদ্ধিটা কিন্তু বাস্তবায়ন হয়ে যেতে পারে। আর এটা হইলে হবে কি জানেন? আওয়ামী লীগ আবার নির্বাচনে আসবে শেখ হাসিনাকে নিয়ে। কারণ মহামান্য রাষ্ট্রপতি তো ওনাকে ক্ষমা করে দিছে, ওনাকে আর আটকাইতে পারবে কেউ? ওনার ভক্তরা রাস্তায় নেমে যাবে না? আওয়ামী লীগের সমস্ত অফিস খুলে গেল। আমাদের দেশে তখন কয়টা দল হবে জানেন? 4টা বড় দল হবে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, এনসিপি কে ফেলা দেওয়া যাবে না। হ্যাঁ, আর ফেলা দেওয়া যাবে না। কারণ কি জানেন? বট গাছের ছায়ার নিচে আছে, আর ফেলা দেওয়া সম্ভব না। এই যে আজকে যত কিছু হইতেছে, যা আকার ইঙ্গিতে কথাবার্তা বলতেছে এবং যেসব সিমটম দেখা যাচ্ছে, এরকমও গুজব ছড়ায় গেছে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা ছিল তাদেরকে আবার আইনের আওতায় আনা হবে, এবং থানাতে যে আগুন দেওয়া হয়েছিল, অস্ত্র লুট হয়েছিল, অনেক হত্যাকাণ্ড হয়েছিল, সবকিছুরই বিচার হবে, এবং ওইসব ভিডিও দেখা ওইসব আসামিদেরকে খুঁজা বাই কইরা আইনের আওতায় আনতে হবে। ভিডিও খুঁজা যদি ধরতে যান, জেলখানায় জায়গা হবে না তো ভাই, নতুন জেলখানা বানাইতে হবে। আগে জেলখানা বানান, তারপরে ধরা স্টার্ট করেন। হ্যাঁ, আর যেগুলো সামনে ছিল, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাহিদ ইসলাম, আরো অনেকে, এদেরকে ধরে ফেলাইতে পারবেন খুব সহজেই। আসলে কি এমন কিছু হবে না ভাই ব্রাদার? এগুলো গুজব। এই গুজবে কেউ কান দিবেন না, এমন কিছু হবে না। আমি যা কিছু বললাম এগুলো হলো কাল্পনিক কথাবার্তা। বাস্তবটা কখন দেখতে পাবেন জানেন? 12 তারিখে যখন ওনারা সংসদে যাবেন, তখনই আপনারা বাস্তবটাকে সামনে দেখতে পাবেন। হ্যাঁ, এই যে আজকে ছুপ্পু সাহেবকে নিয়ে, আবার ছুপ্পু বলতেছি, সরি, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে শহীদদের কবরস্থানে কবর জিয়ারত করতে, ওইখানে এমন কোনো ফুটেজ পাই নাই যে মহামান্য রাষ্ট্রপতি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছু বলছে কিনা। কিন্তু ওইখানে বিরোধী দল গেছিল, কিন্তু আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যার গেছেন এবং ওনার লোকজন নিয়ে গেছেন, সবাই তখন ছিল ওইখানে। কিন্তু প্রেসের সঙ্গে উনি কথা বলছে, একটা কথা উনি তুইলা ধরছে, প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে একসঙ্গে 57 জন অফিসার কখনো মারা যায় নাই। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটে নাই। এদের পরিবারের ইনসাফ পাওয়ার অধিকার আছে, বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু বহুদিন হয়ে গেল, বহু বছর পার হয়ে গেল, এই বিচারটা আজ পর্যন্ত কোনো রায় হইল না, কোনো কুল কিনারা হইল না। আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দিত বা দায়িত্ব দেয় কখনো, আমরা সেটা কুল কিনার করবো, মানে এই বিচারটা করব। কিন্তু আমার প্রশ্ন হইল, বিডিআর নিয়ে তো ভাই অনেক দূর আগে গেছে, নির্বাচন কমিশনার এর গবেষণা কইরা, তদন্ত কইরা অনেক কিছু তো সামনে নিয়ে আসছে, আমরা তো দেখছি। সেখান থেকে শুরু করলেই তো হয়। আর যদি মনে করেন এখানেই ফুল স্টপ, এনাফ, আর আগানোর দরকার নাই, তাহলে অন্য কথা। যাই হোক, সবকিছু সময় বলে দিবে, ওই সংসদে যাওয়ার পরই আমরা বুঝতে পারবো। এখন বুঝার কোনো ক্ষমতা নাই। কারণ কি জানেন? এই মুহূর্তে চলছে সংযমের মাস, রোজার মাস। এই মাসে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। যাই কিছু দেখতেছেন সবকিছুই ধরে নেন, পজিটিভ মাইন্ডে ধরে নেন। হ্যাঁ ভাই, এই যে একটা সরকার যদি আসে নতুন, তাদের লোকজন তো বসাবে, এইটাই তো স্বাভাবিক, তাই না? আমি ক্ষমতা আসলে ভাই আমার লোকই তো চারিদিকে আমি বসাবো, এটা খুব স্বাভাবিক একটা সোজা অঙ্ক। কিন্তু অস্বাভাবিক লাগছে কোনটা? যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি এখনো সংবিধান মাইনা আগে যাইতেছে, এবং ওনারা ওই সংবিধান অনুযায়ী ওনাকে রাখছে, এবং ওই সংবিধান অনুযায়ী অনেক কিছু হইতে পারে, যেগুলো আমি একটু আগে আলাপ করলাম। অনেক কিছু হইতে পারে যদি এই সংবিধান থাকে। কারণ গণভোট তো ভাই এই মুহূর্তে কেউ মাইনা নেয় নাই, সংস্কার কেউ মাইনা নেয় নাই। আমার তো মনে হয় ওগুলা ঝাড়ু দিয়া সব ফালাইয়া দিছে, সবার মধ্যে একটা পরিবর্তন। কেউ কিন্তু আর ওই সংস্কারের ব্যাপারে কিছু বলে না। ডক্টর ইউনূস স্যার যে তার জীবনের মূল্যবান সময়টা 18 মাস দিয়া গেল, ওই 18 মাস দিয়া যা কিছু একটা তৈরি করলো, ওগুলো আমরা সব ছুঁড়া ফেলে দিলাম, আর আমরা সেই আগের পুরোনো সিস্টেমের ভিতর দিয়েই আবার পথ চলা শুরু করলাম। দেখা যাক এই পথ চলাটা 12 তারিখের পরে বোঝা যাবে সত্যি আমরা কোন দিকে যাচ্ছি। কারণ কি জানেন? পাহারাদার আছে এবার। হ্যাঁ ভাই, পাহারাদার আছে সংসদে। আর এই সংসদে প্রথম দিন কি নিয়ে আলাপ হইতে পারে বলেন তো? এইটুক বইলাই ভিডিওটা শেষ করুন, বলতে পারবেন? দেখবেন প্রথম দিনই যে আলাপটা উঠবে, সে আলাপটা হচ্ছে এই যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, উনাকে নিয়েই প্রথম আলোচনা আসবে। কারণ কি, ডাক্তার শফিকুর রহমান স্যার কিন্তু স্ট্যাটাস দিছিল, সেখানে কিন্তু একটা ইঙ্গিত দিছে যে রাষ্ট্রপতি সাহেব আপনি অনেক কথাই তো বললেন, সব কথা কিন্তু বলেন নাই, এখনো অনেক কথা বাকি রয়ে গেছে, যে কথাগুলো সময় আসলে আমরা বলবো। মানে উনারা আমাদের সামনে তুইলা ধরবে। হ্যাঁ, তার মানে কি জানেন? সিনেমা এখনো শেষ হয় নাই, পিকচার আধি বাকি হ্যাঁ, অনেক কিছু এখনো বাকি আছে। ধরে নিতে পারেন এখনো 75 ভাগ খেলা বাকি রয়ে গেছে, 25 ভাগ খেলা দেখছেন, এখনো ইন্টারভেলই তো হয় নাই। ইন্টারভেল হবে কোন দিন জানেন? যেদিন এই মহামান্য রাষ্ট্রপতির পদে নতুন কেউ আইসা বসবে, সেদিন হবে ইন্টারভেল। তারপরে দ্বিতীয় পর্বতে কি আসে সে অপেক্ষায় রইলাম। সবার জন্য মঙ্গল কামনা করি, সবার জন্য দোয়া করব। আমরা যাতে বাঙালি, আমাদের একটা অভ্যেস আছে, সেই অভ্যেস হলো যেদিক দিয়ে বৃষ্টি আসবে আমরা সেদিকেই ছাতি ধরি।
মানে এদিক দিয়ে বৃষ্টি আসতেছে এদিকে ছাতি ধরবো, বৃষ্টির আবার এদিক দিয়ে আসতেছে এদিকে ছাতি ধরবো, এটা আমাদের নেচার। মানে যখন যে যেখানে সুবিধা পাবো সেখানেই ঝাঁপায় পড়ুন। কেন এতগুলো কথা বললাম? আপনারা জানেন বিগত 2 দিন যাবৎ আমাদের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের একটা ইন্টারভিউ গত 23 তারিখ এবং 24 তারিখ কালের কণ্ঠে ছাপা হয়েছে, বা তার একটা ইন্টারভিউ ছাপা হয়েছে বিরাট বড়। ওখানে রাষ্ট্রপতি মহোদয় অত্যন্ত দুঃখের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে অনেকগুলো কথা বলছেন, এবং যে কথাগুলো উনি বলছেন উনি একটা মিথ্যে কথা বলেন নাই। এগুলো আমরা বাংলাদেশিরা জানি, আমরা দেখছি। আমরা কি কি দেখছি দেখেন, আমরা দেখছি রাষ্ট্রপতিকে মানে উৎখাত করবার জন্য আন্দোলন বাংলাদেশে হয়েছে, আমরা দেখছি মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রধান উপদেষ্টা কখনো বিদেশ সফর যাইবার আগে বা ওইখান থেকে আইসা তার যে একটা রিপোর্ট করবার নিয়ম আছে সেটা উনি করেন নাই। আমরা এটাও দেখছি মহামান্য রাষ্ট্রপতিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার সেই বঙ্গভবনে একরকম মানে কুক্ষিগত করে রাখছে, তাকে কোথাও যাইতে দেওয়া হয় না, ওনাকে বিদেশ সফরে যেতে দেওয়া হয় নাই, ওনার প্রেস উইং উঠে ফেলাইছে। এগুলো আমরা সবাই দেখছি কিন্তু, হ্যাঁ। এবং এগুলা অন্যায় কি অন্যায় করে নাই, এটা তখনকার সিচুয়েশনকে আপনাকে বুঝতে হবে। ওই সময় একটা বিপ্লবী সরকার আসছে, বিপ্লবী বলেন সাংবিধানিক বলেন একটা সরকার আসছে, তখন দেশের পরিস্থিতি কেমন ছিল আমি আপনি সবাই জানি। এটা যদি শুধু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করা হয় তাহলে বোধহয় ঠিক না। তবে হ্যাঁ, সব দায়িত্ব তাকেই নিতে হবে। উনি এগুলো করছেন, কেন করছেন তাকে জিজ্ঞাসা করা যেতে পারে, কেন করছেন তার সাথে সেটা আলোচনা করতে পারেন। এবং এগুলো যদি করছেন তখন কিন্তু কেউই কোনো প্রতিবাদ করে নাই। বাংলাদেশের সংবাদ মাধ্যম বলেন, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়া, সংবাদপত্র, কোনো সাংবাদিক, কোনো টক শো, কেউ এসে কিন্তু বলে নাই ভাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনি কেন এটা করতেছেন, আপনি মহামান্য রাষ্ট্রপতিকে কেন প্রপার সম্মান দিচ্ছেন না। কেউ কি করছে কোথাও? কেউ করে নাই। আজকে করতেছে, যখন মহামান্য রাষ্ট্রপতি তার দুঃখের কথাগুলা পাবলিক করে দিয়েছে তখন সবাই বলছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার হওয়া উচিত, উনি ঠিক করেন নাই। এ ভাই আপনারা এতদিন কইয়াছিলেন, হ্যাঁ? এই যে 18 মাস ধরে এগুলো হইতেছে, বাংলাদেশের শিশুও জানে যে মহামান্য রাষ্ট্রপতিকে প্রপার সম্মান দিচ্ছে না প্রধান উপদেষ্টা, যদিও মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বাধিনায়ক। আমরা জানতাম না, সবাই জানতাম, আমরা কেউ কিন্তু প্রতিবাদ করি না। কিন্তু আজকে প্রতিবাদের ঝড়, সাংবাদিক, বুদ্ধিজীবী, পলিটিক্যাল অ্যানালিস্ট, পত্রিকার সম্পাদক, রেডিও, টেলিভিশন, ইভেন কি কন্টেন্ট ক্রিয়েটাররা, হ্যাঁ শাহাবুদ্দিন সাহেবের সাথে এরকম করছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার হওয়া দরকার। মুসলিম লীগের সাবেক একজন মানে প্রেসিডেন্ট মহসিন সাহেব উনি মামলা করবেন বলে দিয়েছেন, হ্যাঁ করতেই পারেন, মামলা করার তো যে কোনো অধিকার আছে, এবং প্রফেসর ইউনূস আছে বাংলাদেশে, মামলা করেন, মামলা করতেই পারেন। আমার প্রশ্নটা এইখানে যে মুসলিম লীগের যে ভদ্রলোক আজকে মামলা করবেন বইলা কথা বলতেছেন, আপনি এই 17 মাস তো একবারও বলেন নাই। আপনি তো প্রায়শই দেখছি টকশো করছেন, ওই মঞ্জুর আলম পাল্লা এখানে যায় কখনো বলছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যায় করছে, এটা করা উচিত না, এটা সংবিধানের মানে লঙ্ঘন। হ্যাঁ আমরা সবাই দেখতেছি তো, কিন্তু কেউ তো প্রতিবাদ করতেছি না। আজকে তো প্রতিবাদের ঝড় কেন? কারণ প্রফেসর ইউনূস ক্ষমতায় নাই। এবং এই যে আজকে যারা বলতেছে তারা যে চামচামিটা করতেছে, আবার কোনো কারণে প্রফেসর ইউনূস আসুক বা কোনো কারণে সরকার পরিবর্তন হোক, তখন এই যে সরকার আছে এই সরকারের বদনাম করবে। এইটা হলো আমরা বাঙালি জাতি। এর জন্যই বলি আমরা যেদিক দিয়ে বৃষ্টি আসে সেই দিক দিয়ে ছাতি ধরি। এমন একটা অন্য প্রসঙ্গে আসি। এই যে চুপ্পু সাহেব আজকে তার ইন্টারভিউয়ে তারেক রহমান সাহেবের সম্পর্কে ভূয়সী প্রশংসা করলেন, এবং উনি একসময় বলেই দিলেন যে তার এই যে মানে ওই যে দুঃসময়টা গেছে ওই সময় তারেক রহমানের প্রচ্ছন্ন একটা তার প্রতি সাপোর্ট ছিল। ক্যাবিনেট ছিল পরিষ্কার করে, কারণ তারেক রহমান সাহেব তখন লন্ডনে ছিল, হয়তো উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। হ্যাঁ আমরা এটা দেখছি, বিএনপি থেকে প্রতিবাদ করা হয়েছে, ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রতিবাদ করছেন, এটা ঠিক না, এই একমাত্র একটি মানুষই করছিলেন, আর কেউ করে। কিন্তু মূল কথা হলো তারেক রহমান সম্পর্কে এত প্রশংসা করছেন কেন? এর আগে তো তারেক রহমান সম্পর্কে আপনার কাছ থেকে কোনোদিনই তারেক রহমানের প্রশংসা শুনি নাই, ইভেন কি তার মার সম্পর্কে কোনো প্রশংসা শুনি নাই। আমরা তো বহু ঘটনা দেখছি। আপনি স্যার মহামান্য রাষ্ট্রপতি, আপনি যখন দুদকের কমিশনার ছিলেন তখন আপনার মনে আছে স্যার যে তারেক রহমান সাহেবের শাশুড়িকে নিয়ে আপনার সাথে কি একটা দুদক থেকে ঝামেলা হয়েছিল, কি ছিল আমি একটু পড়ি। তখন আপনি বলছিলেন গত মঙ্গলবার কমিশনের বৈঠকে সৈয়দা ইকবাল মন্দ বালুর বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়ার পর তিনি সময় চেয়ে আবেদন করেন। এই যে সৈয়দা ইকবাল মান বারু উনি হলেন আমাদের তারেক রহমান সাহেবের শাশুড়ি, মানে জুবাইদুর রহমানের আম্মা, ওনার বিরুদ্ধে একটা মামলা ছিল এই আপনার দুদকে। তখন দুদক কমিশনার শাহাবুদ্দিন বলেছিলেন মামলা অনুমোদন দেওয়ার পর পেছানোর কোনো সুযোগ নেই। আপনি তো বলছিলেন স্যার, কারণ তখন তো তারেক রহমান সাহেব পাওয়ারই ছিল না, তখন শেখ হাসিনা পাওয়ারই ছিল, আপনি শেখ হাসিনার লোক ছিলেন, এটাই স্বাভাবিক। ছাতি ওইদিকে আপনি দাঁড়াইছেন যেই দিকে বৃষ্টি আসতেছিল। আজকে তারেক রহমান সাহেবের প্রশংসায় আপনি পঞ্চমুখ না ষষ্ঠমুখ। ভালো, এটাই নিয়ম, বাংলাদেশের মানুষের এটাই নিয়ম। আমরা যখন যে দেবী পাই সেই দেবীতেই সন্তুষ্ট থাকি, তারই পূজা করি। এটা আপনার একার না স্যার, সবারই। আরেকটা এক্সাম্পল বলতে, খালেদা বেগম সম্পর্কে আপনি কি বলছিলেন তখন, আজকে যে আপনি তারেক রহমান সম্পর্কে এত প্রশংসা করছেন, অথচ ওনার মার একটা মামলা নিয়ে আপনি তখন কি বলছিলেন সেটা একটু বলি।
আমি ওনার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে চাই যে উনি এটা প্রমাণে ব্যর্থ হবেন। মানে খালেদা ম্যাডাম বলছিল দুদক বেসিক্যালি দুদক না, এই দুদক এটা হলো সরকারের একটা তল্পিবাহী একটা সংস্থা। এর পরিবর্তেই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব উত্তর দিয়েছিলেন, তখন উনি ছিলেন মাননীয় বর্তমান প্রেসিডেন্ট, উনি ছিলেন দুদকের কমিশনার। উনি তখন বলেছিলেন ভিত্তি না থাকায় খালেদা জিয়াকে একটি মামলায় অব্যাহতি দেওয়ার নজির তুলে ধরে শাহাবুদ্দিন চুপ্পু, এই দুদক তো আপনাকেও ভৈরব সেতু মামলা থেকে অব্যাহতি দিয়েছে। মানে ভৈরবে একটা সেতু মামলা ছিল, সেখানে নাকি খালেদা ম্যাডামে আসামি করা হয়েছিল, দুদক সেটাকে অব্যাহতি দিয়েছে। সেই কথা বলেন না কেন বলেন না আপনি দুদক সঠিক পথেই আছে, দুদক কাউকে দায় মুক্তি দেয় না জানিয়ে তিনি বলেন দুদকের ডিকশনারিতে দায় মুক্তি বলে কোনো শব্দ নেই। দায় মুক্তির ঘটনা বাংলাদেশে একটি ঘটেছে, 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর খুনি খন্দকার মুশতাক বঙ্গবন্ধুর খুনিদের দায় মুক্তি দিয়েছেন। এই শাহাবুদ্দিন চুপ্পু স্যার আমাদের মহামান্য রাষ্ট্রপতি তখন দুদকের কমিশনার ছিল, তিনি এইভাবেই কথা বলতেন। আর আজকে উনি তারেক রহমান সাহেবের ভূয়সী প্রশংসা করছেন, এটাই স্বাভাবিক। এবং আপনারা যারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ফাঁসাতে চাচ্ছেন, ফাঁসাতে পারবেন, উনি তো বিদেশ যাচ্ছেন না। আপনারা জানেন উনি গুলশানে চলে যাচ্ছেন 28 তারিখে, উনি বাংলাদেশেই আছেন। উনাকে আপনারা যদি কেস করেন বা কোনো মামলা করেন, উনাকে পাবেন, উনি আসবে, উনি জবাব দেবে, উনি যদি অন্যায় করে থাকে তার সাজা উনি পাবে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, এই আপনারা যারা আজকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাজার জন্য উঠে পড়ে রাখছেন, তারা এতদিন কোথায় ছিলেন? তারা এতদিন তো টু শব্দটিও করেননি। করেন নাই কেন? তখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় ছিল। হ্যাঁ, এর জন্য কিছু বলতে পারি নাই। যদি আমাকে অ্যারেস্ট করে ফেলে, আরে পুরো বাংলাদেশ থেকে যদি সমস্ত সাংবাদিকরা, টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইউটিউবাররা সবাই মিলে যদি প্রতিবাদ করতো, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা ছিল সবাইকে অ্যারেস্ট করা? ছিল না, কিন্তু বলেন নাই কারণ তখন প্রয়োজন ছিল না। তখন শাহাবুদ্দিন সাহেবের সাথে যাই করুক, মহামান্য রাষ্ট্রপতির সাথে যাই করুক, আমাদের কি, আমরা তো ভালোই আছি, আমরা তো সেই জাতি। আজকাল না করুক, কোনো কারণে এই সরকারের পতন ঘটুক, দেখবেন এই তারেক রহমান সম্পর্কে কত মানুষ কত কথা কইতাছে। যারা প্রশংসা করতেছে তারাই বলবো তারেক রহমান ওইটা করছে, তারেক রহমান ওইটা করছে, তারেক রহমান কবে কি করছে, এগুলো খুঁজে জামাই করবে। এখন কিন্তু তারেক রহমানের প্রশংসায় পুরো দেশ পঞ্চমুখ। এটাই যদি আমাদের নেচার হয়, তাহলে আমাদের এত কথা বলবার কোনো অধিকার নাই। আমরা শুধু চুক্তি করে বসে থাকবো আর দেখবো আইন কোন দিকে চলছে। উনার বিরুদ্ধে মামলা হলে মামলা লড়বেন, উনি সাজা হলে সাজা পাবেন। কেউ কেউ তো বলছেন যাবজ্জীবন কারাদণ্ড হবে, এমনকি ফাঁসিও হতে পারে, হলে হবে, অন্যায় করলে ফাঁসি হবে। সেটা ইউনূসই হোক আর যেই হোক, সেটা সময় বলে দিবে। তবে একটা কথাই বলবো, ছাতাটা যে হাতে রাখছেন সবসময় মাথার উপরে রাখেন, যেদিকে বৃষ্টি আসবে সেদিকে শুধু ছাতা ধরেন না, এটা কোনো ভালো মানুষের লক্ষণ নয়। আসলেই কি সমঝোতা হয়ে গেছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে? দেশের রাজনৈতিক দৃশ্যপটে এখন এই প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। নির্বাচনের পর থেকে হুট করেই যেন ভোল পাল্টাতে শুরু করেছে রাজনীতির মাঠ। যেই আওয়ামী লীগের কার্যক্রমকে গত বছর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেই দলের নেতাকর্মীরাই এখন প্রকাশ্যে আসতে শুরু করেছেন। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় দলটির তালাবদ্ধ কার্যালয়গুলো একে একে খুলতে শুরু করেছে। পঞ্চগড় থেকে শুরু করে চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, এমনকি খোদ রাজধানীর বুকেও দেখা যাচ্ছে তাদের সগর্ব তৎপরতা। নির্বাচনের পরপরই এই যে ঝটিকা মিছিল, কার্যালয় দখল এবং রাজনৈতিক অঙ্গনে নিজেদের অস্তিত্ব প্রমাণের মরিয়া চেষ্টা, এর পেছনে কি কেবলই কর্মীদের আবেগ, নাকি পর্দার আড়ালে রচিত হয়েছে রাজনীতির নতুন কোনো চিত্রনাট্য? রাজনীতির মাঠে কোনো কিছুই বিনা কারণে বা শূন্য থেকে ঘটে না। নির্বাচনের আগে থেকেই মাঠে কান পাতলে শোনা যাচ্ছিল যে ভোটের মাঠে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে বিএনপি ও জামায়াতের অনেক প্রভাবশালী নেতা স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং কোণঠাসা নেতাদের সাথে গোপনে যোগাযোগ বাড়িয়েছিল। হিসাবটা ছিল খুব সোজা, ভোটের মাঠে প্রচ্ছন্ন সমর্থন দাও, নির্বাচনের পর দলীয় কার্যালয় খুলতে বা রাজনীতিতে ফিরতে খুব একটা বাধা দেওয়া হবে না। পঞ্চগড়ে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের তালা খোলার সময় স্বয়ং সদর উপজেলা বিএনপির সভাপতির উপস্থিতির যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে, তা কোনো বিচ্ছিন্ন ভুল বা কাকতালীয় ঘটনা নয়। এটি মূলত তৃণমূল পর্যায়ে গড়ে ওঠা সেই অঘোষিত রাজনৈতিক সমঝোতারই একটি দৃশ্যমান রূপ। যদিও তীব্র সমালোচনার মুখে পড়ে সেই বিএনপি নেতা দাবি করেছেন যে তিনি জানতেন না ওটা আওয়ামী লীগের অফিস। কিন্তু রাজনীতির সচেতন দর্শকরা এই না জানার পেছনের আসল সত্যটা খুব ভালো করেই জানেন। এখন রাজনীতির ময়দানে সবচেয়ে বড় এবং চমকপ্রদ প্রশ্ন হলো, ১.৫ দশকের চরম বৈরী সম্পর্ক এবং গুম খুনের রাজনীতির ইতিহাস ভুলে বিএনপি কেন আওয়ামী লীগের প্রতি এতটা নমনীয় হবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে কাজ করছে অত্যন্ত সুদূরপ্রসারী এবং কৌশলী এক রাজনৈতিক হিসাব নিকাশ। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর নতুন সরকার হিসেবে বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়। এই মুহূর্তে রাজপথে তাদের প্রধান ডানপন্থী মিত্র এবং একই সঙ্গে তীব্র প্রতিযোগী হয়ে উঠেছে জামায়াতে ইসলামী ও তাদের জোট। বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ যদি একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, তবে বিরোধী শিবিরের পুরো মাঠ ফাঁকা পেয়ে তা দখল করে নেবে জামায়াত জোট। তখন সরকারকে যখন তখন চাপে ফেলা বা ব্ল্যাকমেইল করার একচেটিয়া ক্ষমতা চলে যাবে তাদের হাতে। কিন্তু রাজনীতির মাঠে যদি একটি কোণঠাসা অথচ দৃশ্যমান আওয়ামী লীগ টিকে থাকে, তবে জামায়াত চাইলেও
সরকারের বিরুদ্ধে খুব একটা ঝামেলা বা একক আধিপত্য বিস্তার করতে পারবে না। ক্ষমতার এই নিখুঁত ভারসাম্য বজায় রাখতে এবং জামায়াতের ক্রমবর্ধমান প্রভাবকে রুখে দিতেই বিএনপি চাইছে আওয়ামী লীগ তাদের পাশে বা মাঠে থাকুক। এই চেক অ্যান্ড ব্যালেন্সের সমীকরণেই মূলত আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এক অলিখিত সমঝোতার শক্তিশালী বাতাবরণ তৈরি হয়েছে। অন্যদিকে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে থাকা আওয়ামী লীগও বসে নেই। 2024 সালের আগস্টে গণ অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীরা শুধু একটি সুযোগের অপেক্ষায় ছিলেন। দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের কথাতেই তাদের বর্তমান রণকৌশলের প্রমাণ মেলে। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, দলীয় কার্যালয়গুলো যেহেতু রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করেনি, তাই সেখানে যেতে কর্মীদের কোনো বাধা নেই। শুধু তাই নয়, দলীয় সূত্রগুলো নিশ্চিত করছে যে ভারতে অবস্থানরত দলীয় প্রধান শেখ হাসিনা বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে নিয়মিত তৃণমূল নেতাদের সাথে যোগাযোগ রাখছেন। তারই সরাসরি নির্দেশে সারা দেশে যার যেখানে সম্ভব সেখানে দলীয় কার্যালয়ে যাওয়ার এবং নিজেদের উপস্থিতি জানান দেওয়ার এই মরিয়া চেষ্টা চলছে। নির্বাচনের আগে সামাজিক মাধ্যমে তাদের নো ভোট প্রচারণার পর এখন তারা বুঝতে পেরেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সেই কঠোরতা এখন আর নেই। নির্বাচিত নতুন সরকার রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে তাদের উপর আগের মতো খড়গহস্ত হবে না। এই বিশ্বাস থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আকম জামাল উদ্দিনের মতো নেতারা ধানমন্ডি 32 নম্বরে যাওয়ার সাহস দেখাচ্ছেন এবং কর্মীরা বঙ্গবন্ধু এভিনিউয়ের দিকে পা বাড়াচ্ছেন। তবে এই সমঝোতা বা কার্যালয় খোলার প্রক্রিয়া যে একেবারে মসৃণ আর বাধাহীন তা কিন্তু নয়। উপরতলার বা প্রভাবশালী নেতাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হলেও মাঠের বাস্তবতা অনেক জায়গাতেই বেশ উত্তপ্ত। অনেক এলাকাতেই বিএনপির যে অংশটি এই সমঝোতার বাইরে বা সুবিধা বঞ্চিত রয়ে গেছে, তারা আওয়ামী লীগের এই প্রত্যাবর্তনে তীব্র বাধা দিচ্ছে। গত বৃহস্পতিবার ময়মনসিংহের তারাকান্দায় দলটির কার্যালয় খোলার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা যেভাবে বিক্ষোভ করে কার্যালয়ের ভেতরে গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে দিয়েছে, তা প্রমাণ করে যে সাধারণ ছাত্র জনতা এবং মাঠ পর্যায়ের অনেক কর্মী এখনও এই সমঝোতা মেনে নিতে প্রস্তুত নয়। বঙ্গবন্ধু এভিনিউতে বা ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ের সামনে যখন আওয়ামী লীগের কর্মীরা জাতীয় পতাকা হাতে স্লোগান দিচ্ছেন, তখন একদল মানুষ এর তীব্র প্রতিবাদও জানাচ্ছেন। অর্থাৎ দলটির ফিরে আসার এই চেষ্টার পথে পদে পদে বাধা রয়েছে ঠিকই, তবে সেই বাধা পেরোনোর জন্য প্রশাসনের নীরবতা এবং উপর মহলের যে প্রচ্ছন্ন সম্মতি তারা পাচ্ছে, সেটাই তাদের মূল সাহসের জায়গা। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান এবং রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিনের মতো বিজ্ঞজনেরা মনে করছেন, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক স্থিতিশীলতাই তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। দেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দলকে দীর্ঘকাল নিষিদ্ধ করে রাখা কিংবা তাদের লাখ লাখ কর্মীকে মাঠের বাইরে রেখে টেকসই স্থিতিশীলতা আনা সম্ভব নয়। গত সরকার তাদের নিষিদ্ধ করে নির্বাচনে অংশ নিতে দেয়নি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে দলটি আজীবন নিষিদ্ধ থাকবে। বিএনপি খুব ভালো করেই সেই বাস্তবতাটা অনুধাবন করতে পেরেছে। তাই হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলমরা যতই হতাশা প্রকাশ করুক না কেন, যতই বলুক, সেই পুরনো রাজনীতি নির্জলা বাস্তবতা হলো রাজনীতি তার নিজস্ব গতিতেই চলে। আবেগ আর অভ্যুত্থানের স্লোগান দিয়ে হয়তো ফ্যাসিবাদের পতন ঘটানো যায়, কিন্তু রাষ্ট্র চালাতে গেলে প্রয়োজন হয় হিসেবই চালের। আর সেই হিসেবের খাতাতেই জামায়াতকে ঠেকাতে এবং নিজেদের রাজনৈতিক জমি নিরঙ্কুশ রাখতে আওয়ামী লীগের সাথে বিএনপির এই ভাই ভাই সমঝোতা এখন আর কোনো গোপন বিষয় নয়, বরং দিনের আলোর মতোই স্পষ্ট এক রাজনৈতিক বাস্তবতা। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।